This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই আপনাকে বলি হুমায়ুনের পাশে হুমায়ুন। দেখুন দুই হুমায়ুনই একই দলের, জোড়া ফুলের। আর এই জোড়া হুমায়ুন মিলে এক স্বরে বলছেন ফুল টাইম পুলিশ মন্ত্রী যদি অভিষেক ব্যানার্জি হন ক্ষতি কি? গতকাল শুনিয়েছিলাম ভরতপুরের হুমায়ুন কবিরের কথা, আর আজ শুনুন ডেবরার হুমায়ুন কবিরের কথা। তবে ডেবরার হুমায়ুন কবির ভরতপুরের হুমায়ুন কবিরকে কিভাবে সঙ্গত করছেন দুজনের কথা না শুনলে বুঝতে পারবেন না। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে। এটা উনি বলেছেন, সঠিকভাবেই বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো পুলিশ মন্ত্রী হবেন? খারাপ কিছু হবে না, ভালোই হবে না আমার ধারণা। একসময় না একসময় হয়তো হবেনি, ম্যাডামের বয়স হচ্ছে, একসময় না একসময় তো ছেড়ে দেবেন, দিতেই হয়, সবাইকেই ছাড়তে হয়। প্রশাসনে আসলে কেমন হবে? খুব ভালো হবে, খারাপ হবে না। মানে যেহেতু উনি কম কথা বলেন, অনেক কম লোকের সঙ্গে মেশেন, ভেবে চিনতে এই সমস্ত কথাগুলো বলেন। মনে রাখতে হবে ডেবরার হুমায়ুন কবির কিন্তু প্রাক্তন পুলিশ কর্তা। তিনি বলছেন অভিষেক ব্যানার্জি ভালো পুলিশ মন্ত্রী হবেন। এর পিছনে কি আমরা রাজনীতি খুঁজবো? চলুন আমি কথা বলি এই নিয়ে। সৌরভ গুহা আমার সঙ্গে রয়েছে। সৌরভ, মানে মুর্শিদাবাদের হুমায়ুন কবির তিনি তো বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্যের জন্য শিরোনামে আসেন, বাক্য বোমায় বিখ্যাত। কিন্তু প্রাক্তন আইপিএস প্রাক্তন মন্ত্রী, অত্যন্ত মেপে কথা বলা হুমায়ুন কবির ডেবরার বিধায়ক, তিনি তো আর বাক্য বোমায় বিখ্যাত না। ঠান্ডা মাথায় কথা বলেন, অত্যন্ত কম কথা বলেন, দুধে পুলিশ কর্তা ছিলেন। তিনিও বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে আসা উচিত, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যৌথ পরিচালনায় প্রশাসন আরও গতি পাবে এবং পুলিশ মন্ত্রী হিসেবেও তিনি অভিষেককে দেখতে চাইছেন। বলছেন কম কথা বলেন, মেপে কথা বলেন, অনেক বেশি আর্টিকুলেট। অর্থাৎ কোথাও একটা দলের অন্দরেই বিভিন্ন, এরা সবাই নবীন প্রজন্মের, এরা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সাক্ষী এরা নন, অন্যভাবে হয়তো সাক্ষী, আন্দোলনের সঙ্গী নন। কিন্তু এই নবীন প্রজন্মের নেতাদের মুখে কিন্তু বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসনে আসুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে আনা হোক, এই নিয়ে কিন্তু একটা নতুন করে এই কথাবার্তা শুরু হয়েছে। এবং কখন শুরু হয়েছে? যখন 13 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে হঠাৎই একটা ফেজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে বাইরে থেকে দুষ্কৃতীরা এসে হামলা করছেন, রাজ্যের পুলিশ মুঙ্গের যাচ্ছে নতুন করে সেখানে অস্ত্রের সন্ধান করতে। এগুলো একসময় নিশ্চিতভাবে হতো, কিন্তু 13 বছরে এতটা প্রমিনেন্টভাবে দেখা যায়নি যেমনটা এখন দেখা যাচ্ছে। ঠিক তখনই সৌগত রায়, কুণাল ঘোষ, তিনিও কিন্তু কার্যত এই কথাকে এক প্রকার সমর্থন করেছেন। এবং সব মিলিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দলের অন্দরেই কিন্তু একটা সওয়াল উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও শক্ত হাতে ধরতে পারলে মমতা অভিষেক সঙ্গতে এই ফাঁক ফোকরগুলো মিটিয়ে ফেলা সম্ভব। সৌরভ সঙ্গে থাকো। দেখুন আরজিকর পর্বে আপনাদেরও মনে থাকবে সোশ্যাল মিডিয়া, ফেসবুক জুড়ে ছিল দাদাকে হাল ধরতে হবে এই স্লোগান। তৃণমূলের একাংশ সেই স্লোগানকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তারপর মমতা ব্যানার্জি নিজ কারিশমায় যেভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন, ব্যাপারটা পিছনের সারিতে চলে যায়, থিতিয়ে যায়। আবার সারফেস করছে অভিষেক ব্যানার্জিকে প্রশাসনে অন্তর্ভুক্ত করা হোক এই দাবিটা। এবার প্রকাশ্যে দলের অভিজ্ঞ নেতারা বলছেন, তারা যেটা বলছেন না প্রকারান্তরে, মানে কয়েনের একটা দিক আমরা দেখছি, কয়েনের উল্টো দিকটা অবশ্যই পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির ব্যর্থতাকে ঘুরিয়ে পয়েন্ট আউট করছেন না এই নেতারা। চলুন এই প্রশ্নটাই করি ঝন্টু বড়াইকে, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বাবু। হ্যাঁ, আমি তোমার আগের বক্তব্যের থেকে একটা টুকরো শব্দ নিচ্ছি, মেপে কথা বলেন এই হুমায়ুন কবির। আমি বলছি এই মেপে, এটা তুমি বলছিলে না কৌশল, এটা একটা পলিটিক্যাল কৌশল, 3টে ফেজের পলিটিক্যাল কৌশল। প্রথম কথা, মমতা ব্যানার্জির প্রশাসনের আজকে যে অবস্থা মানুষের মধ্যে, মানুষের বিশ্বাসের জায়গায়, মানুষ মোটামুটি ধরে নিয়েছে এই প্রশাসন আর তৃণমূল নামান্তর, দলদাস, ফেইল্ড। এই যে ফেইল্ড, এই ব্যর্থতাকে মানুষের মধ্যে থেকে তুলে আনতে, ব্যর্থতার থেকে মানুষকে কনফিডেন্স ফিরিয়ে আনতে গেলে
এই মুহূর্তে দল আর প্রশাসনকে আলাদা করতে হবে এবং নেতাদের বোঝাতে হবে, দেখো প্রশাসন পচে গেছে, আমাদের আরেকজন নতুন প্রশাসক আছেন, তিনি আসলে পরে সেই নতুন বোতলে পুরনো মদের মতন অনেকটা তিনি কিন্তু স্বর্গরাজ্য দিবেন। ঠিক কিছু বছর আগে বিগত সরকারের সময় যখন নতুন বামফ্রন্ট এসেছিল বুদ্ধবাবুর নেতৃত্বে, নতুন ভাবে, অর্থাৎ সমস্ত যাবতীয় ব্যর্থতা আগে ছিল, ইনি আসলে পরে আমরা নতুন ভাবে ফিরে পাবো, এটা একটা প্রশাসনকে আলাদা করে দিয়ে এটা দেখানো, মানুষের মধ্যে প্রচার করা। দ্বিতীয় যে দেখো প্রশাসক মমতা ব্যানার্জি বিকল্প অভিষেক প্রশাসক, তিনি তো নেতা, অনেকে বলে প্যারাশুট থেকে নামা নেতা, এখনো জনগণ কিন্তু তাই সেই বিশ্বাসের জায়গাটায় তাকে দেয়নি। ফলে এটা যদি বিকল্প ভাবে তুলে আনা যায় ঘুরিয়ে ঘুরপথে, তুমি খেয়াল রাখবে নবজোয়ার যাত্রায় মমতা ব্যানার্জি 1-2 দিনের বেশি কোথাও ছিলেন না, পুরো দায়িত্ব ওনাকে দিয়েছিল। এই যে তাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে বিকল্প তুলে আনা, অর্থাৎ নেপোটিজমের যে বিভিন্ন অভিযোগগুলো বিভিন্ন সময় বিরোধীরা তোলেন, তাকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়ে বিকল্প হয়ে আনা। তৃতীয়, অভিষেককে ডিপুটি করলে পরে যেটা হবে সেটা হচ্ছে এটা সুচতুর পলিটিক্যাল একটা কৌশল, যে কৌশলটা আমি তোমায় বলি যে ঠিক এখানে মমতার বিকল্প হিসেবে সেকেন্ড যে পার্টটায় আমরা ডিটেস্টেড ছিলাম, সেই ডিটেস্টেড ভাবটায় যে হ্যাঁ অভিষেক পুলিশ মন্ত্রী কাম হলে পরে প্রশাসনের দেখেছো এই ভালো ভালো দিকগুলো হলো, তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে ক্ষোভটা প্রশাসনের সাধারণ মানুষের সেটা অনেকটা লিকুইফাইড করার সুযোগ থাকবে। অর্থাৎ এবং এটা স্টেপ বাই স্টেপ অভিষেককে সরানো হবে প্রশাসনে, প্রথমে পুলিশ মন্ত্রী, ডেপুটি সিএম, তারপর তিনি কুর্সিতে বসলেন। এটা কোনো রাজনৈতিক একটা পদক্ষেপও হতে পারে এবং সুচিন্তিত, আমরা জানি না, হতে পারে সেই স্টেপগুলো ভেবে ভেবে এগোনো হচ্ছে। কিন্তু এর মধ্যেই, সঙ্গে থাকুন ঝন্টু বাবু, এর মধ্যেই মার্কাটারি কথাটা বলে দিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলছেন যারা বলছে এত কথা তারা মমতা ব্যানার্জির ছবি ছাড়া ভোটে জিতে দেখান। আমি অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে, কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখা। চলুন এই নিয়ে একবার সায়ন্তর কাছে যাই, আমার সহকর্মী সায়ন্ত। এটাকে খুব সোজাভাবে বলতে গেলে কি ওই অকাদ বুঝিয়ে দেওয়া, সেই চেষ্টাই করলেন ববি হাকিম? একদমই অকাদ বুঝিয়ে দিলেন। শুধু কি অকাদ বুঝিয়ে দিলেন সেটাও বললে ভুল হবে। এই বিষয়ে তোমাকে একটা কথা বলে রাখি, এই বিষয়ে ফিরহাদ হাকিম তিনি যেমন হুমায়ুন কবির বা নবীন প্রজন্মকে বার্তা দিলেন, তেমনই কিন্তু অভিষেককেও কোনোভাবে মনে করছে রাজনৈতিক মহল যে বকলমে বার্তা দিয়ে রাখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন সব দিক থেকে ক্যাপাবেল, এখনও তিনি বলিষ্ঠ নেত্রী, দল পরিচালনা থেকে রাজ্য শাসন প্রতিটা ক্ষেত্রেই তিনি যথেষ্টভাবে গুরুত্ব দিয়ে করতে পারবেন। শান্ত প্লিজ আমার সঙ্গে থাকো। এই মুহূর্তে ডেবরার বিধায়ক হুমায়ুন কবির আমার সঙ্গে রয়েছেন। হুমায়ুন বাবু, আমরা দেখলাম যে আপনি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের কথাকে সমর্থন করেছেন এবং অভিষেক পুলিশ মন্ত্রী হলে বা প্রশাসনে এলে ভালো হবে বলে আপনিও মনে করেন। ফিরহাদ হাকিম বলছেন যারা এত বড় বড় কথা বলছে তারা কি মমতা ব্যানার্জির ছবি ছাড়া জিতে আসতে পারবেন? আপনার রিয়াকশন? সময় হলে উনি আসবেন, তো আসবেন তো বটেই, কবে আসবেন সেই ডিসিশনটা পার্টিকে নিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। আসলে ভালো হবে এই কথা আমিও বলছি, কিন্তু কখন আসবেন সেটা, সেই সিদ্ধান্তটা এক্সক্লুসিভলি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই সময়। হ্যাঁ, আপনি বলছেন মমতা ব্যানার্জি থাকাকালীন, কর্মক্ষম থাকাকালীন, তিনি চেয়ারে থাকাকালীন এটা হোক এরকমটা বলছেন না? না, এটা উনি যখন নিজে মনে করবেন, ঠিক মনে করবেন, তখনই উনি আসবেন ক্ষমতা। বেশ, ধন্যবাদ। ধন্যবাদ। হুমায়ুন কবির সময়ের ওপর ছেড়ে দিলেন, কিছুটা সাবধানী খেললেন। আমি আরেকবার শান্তর কাছে যাই। শান্ত, ফিরহাদ হাকিম, আমরা গতকালও যেন কোথাও একটা, এর আগে যখন পুলিশকে বলা এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও, তখনও মনে হচ্ছিল যে ববি হাকিমও তো পুলিশ মন্ত্রীর দিকেই ঘুরিয়ে আঙুলটা তুলছেন, যা ভরতপুরের বিধায়ক তুলেছেন। আজ আবার তিনি মমতা ব্যানার্জির কথা বলে মনে করিয়ে দিচ্ছেন।
একদমই, দেখো পুলিশের ভূমিকা নিয়ে ফিরহাদ হাকিম যতই সমালোচনা করুক না কেন, তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খানের মতো যারা পুরনো নেতা, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে কাছের সৈনিক। আর সেই জায়গায় দাঁড়িয়ে তারা যখন পুরনো দিনে যখন বিতর্ক হয়েছে, নবীন প্রবীণ হোক, আরজিকর ইস্যু হোক, বা বর্তমানে পুলিশ মন্ত্রী, এই সব বিষয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই তারা দাঁড়াবেন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই ব্যাটন ধরবেন, এটাই স্বাভাবিক এবং সেটাই হচ্ছে। ফিরহাদ হাকিম কিন্তু বরাবরই ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলে এসেছেন। পুলিশ মন্ত্রী হিসাবে কিন্তু তিনি পুলিশ মন্ত্রী সমালোচনা করেনি, পুলিশের সমালোচনা করেছেন। তবে রাজনৈতিক মহল মনে করছে যে পুলিশের সমালোচনা মানে পুলিশ মন্ত্রীর সমালোচনা করা। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফিরহাদ হাকিম একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছেন যে পুলিশের বিষয়ে তার যা ভূমিকা, তার যে বক্তব্য ছিল, সেটা আজও একই জায়গায় তিনি স্থির রয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী থেকে সরানোর বিষয়ে যে বক্তব্য তোলা হচ্ছে, সেটা তিনি কোনোভাবে মেনে নিতে পারছেন না। একদম শান্ত, অনেক ধন্যবাদ তোমাকে। আমি এই নিয়ে আবার যাব। সৌরভ গুহ আমার সঙ্গে রয়েছে। সৌরভ, ভীষণ জটিল এবং ধোঁয়াশায় ঢেকে যাচ্ছে মনে হচ্ছে তৃণমূলের অন্দরমহলের রাজনীতি। পিউ, শুধু একটা কথা তোমাকে বলতে চাই, সেটা হলো 2021 সালের সব থেকে বেশি চ্যালেঞ্জিং একটা পজিশনে এসে পৌঁছেছিল তৃণমূল কংগ্রেস, যে 19-এর পর অনেকেই মনে করছিলেন যে এটা আসলে 2009, এরপর 2011-র মতোই 2021-এ নতুন পরিবর্তন হবে, বিজেপি ক্ষমতায় আসবে। এই হাওয়াটা ঘুরিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশার পারদটা সেদিন থেকে চড়তে শুরু করেছিল। আবার যখন কিছু মাস আগেই তিলোত্তমা কাণ্ড হয়েছিল, প্রায় একেবারে রাস্তায় লোক নেমে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে, এই প্রথম নাগরিকরা রাস্তায় নেমে এসছেন। অনেকেই কিন্তু নতুন করে বলতে শুরু করেছিলেন যে অভিষেককে দরকার, দলের ভেতরেও এরকম একটা চাপা গুঞ্জন ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব গোটাটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একার হাতে সামলে দেখিয়েছেন যে হ্যাঁ, তিনি চাইলে পারেন এবং তিনি এখনো পারেন। কিন্তু মজার কথাটা হচ্ছে কি জানো, যে এই মুহূর্তে আমরা মমতা বনাম অভিষেক নিয়ে আলোচনা করছি, আমরা কিন্তু তৃণমূল বনাম বিজেপি নিয়ে আলোচনা করছি না। আমরা তৃণমূলকে নিয়েই আলোচনা করছি, ভালো তৃণমূল, আরও ভালো তৃণমূল। অর্থাৎ তৃণমূলের নেতারা কোথাও একটা এই আলোচনাকে জিয়ে রেখে কোথাও কি আমাদেরকে একটা তৃণমূল কেন্দ্রিক ভাবনা চিন্তা করতে বাধ্য করছেন, যেখানে আমরা অন্য বিষয় নিয়ে না ভেবে তৃণমূল নিয়ে ভাবছি। অবশ্যই সেখানে একটা আদি তৃণমূল, নব্য তৃণমূল, অভিষেক বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এত তাড়াতাড়ি ক্ষমতায় আসতে চাইছেন তা নিয়েও অনেকে সরব হয়েছেন এক সময়। এই চাপানুতর নিশ্চিতভাবে থেকেছে এবং কৌশল। সৌরভ, তোমাকে অনেক ধন্যবাদ। এবং সৌরভ সত্যি রাইটলি পয়েন্ট আউট করেছে। দেখুন, আলোচনা হচ্ছে খালি মমতা ব্যানার্জি তিনি কর্মক্ষম থাকতে থাকতেই কি ওই চেয়ারে অভিষেক ব্যানার্জি বসে যাবেন? অভিষেক কি নেক্সট পুলিশ মন্ত্রী হবেন? এদিকে কসবায় কি হচ্ছে? বাংলাদেশে একটা গ্যাং নাকি আমাদের কলকাতার কসবায় ঢুকে বসে আছে বেশ কিছুদিন ধরে। পুলিশ একটা বড় ফেইলিয়ার চিহ্ন নিয়ে পাশে ঘুরছে, এসব নিয়ে কোনো কথা নেই। কসবার ছবিটা দেখাবো আপনাদের। কসবার গুলশান কলোনিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের থাবা বলে সন্দেহ। গুলশান কলোনিতে অনুপ্রবেশের বিতর্কের মধ্যেই চিত্রদুর্গ থেকে সোমবার বাংলাদেশ অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত 6। পশ্চিমবঙ্গ হয়েই তারা ভারতে ঢুকেছে, জেরায় স্বীকার করেছে ধৃতরা। আমি আরো কথা বলবো, আমার সঙ্গে রয়েছে সিজার। আর একটু জানি, কলকাতার বুকে একটা বাংলাদেশি গুলশান হয়ে বসে আছে সিজার, আমরা টেরই পাইনি এতদিন। একদমই এতদিন টের পাওয়ার কিছু নয়। 3 বছর আগে অর্থাৎ 2021-এই কিন্তু সেটা প্রকাশ্যে এসেছিল। 12ই ডিসেম্বর 2021-এ ইউপি পুলিশের এটিএস এর আধিকারিকরা কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে এই গুলশান কলোনিতে তারা অভিযান চালান এবং একজন বাংলাদেশি দালালকে, ওই দালাল চক্রের অন্যতম পান্ডাকে গ্রেপ্তার করা হয়। তার সূত্র ছিল লখনৌতে বেশ কিছু বাংলাদেশি, যেমন এই চিত্রদুর্গ এবং উদুপিতে ধরা পড়েছে, সেই রকম কয়েকজন ধরা পড়ে এবং তার সূত্র পাওয়া যায় যে এই গুলশান কলোনিতে বসেই সে চক্রটা চালাচ্ছে। এবং সেই ব্যক্তিকে গ্রেপ্তার করবার পর আরও 17 জন বাংলাদেশিকে আটক করা হয়, যাদেরকে কাজের টোপ দিয়ে এখানে আনা হয়েছিল এবং ওই গুলশান কলোনিতে বাড়িতে প্রায় 45 দিন রাখা হয়েছিল। তাদের ভুয়ো নথিপত্র তৈরি করে পরবর্তীতে তাদের ভারতের বিভিন্ন প্রান্তে পাঠানো হতো। অর্থাৎ একটা যে ট্রানজিট হাব, অনুপ্রবেশের ক্ষেত্রে যে গুলশান কলোনি একটা ট্রানজিট হাব, সেটা 2021-এই প্রকাশ্যে এসছে। এবং তার পরবর্তীতে এই কর্ণাটকের যে ঘটনাটা তুমি বললে, চিত্রদুর্গের ঘটনা, তারও কয়েক মাস আগে অক্টোবরের 24 তারিখ উদুপিতে 10 জন ধরা পড়েছিল। প্রত্যেকের
ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা পশ্চিমবঙ্গ হয়ে ঢুকছে। এবং এর আগের যে 17 জন গ্রেপ্তার হয়েছিল তারাও জানিয়েছিল তারা উত্তর 24 পরগনা বিভিন্ন সীমান্ত দিয়ে ঢুকেছে। ঢোকার পরে আরবান ট্রানজিট হাব হিসেবে কলকাতাকে ব্যবহার করা হয়েছে এবং সেক্ষেত্রে গুলশান কলোনি প্রকাশ্যে এসেছিল। এদের ক্ষেত্রেও গুলশান কলোনি ব্যবহার করা হয়েছিল কিনা সেটা এখনও জানা যায়নি, কিন্তু কলকাতাকে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু স্পষ্ট। এবং সেই জায়গা থেকে গুলশান কলোনির যে ভৌগোলিক অবস্থান এবং সেখানকার ডেমোগ্রাফি সেটা যে অনেকাংশে সাহায্য করছে সেটা পুলিশ স্বীকার করছে। এবং অবশ্যই সেখানে কোথাও পুলিশের নজরদারির একটা বড় অভাব রয়েছে, সেটাও ক্রমশ কিন্তু প্রকাশ্যে আসছে। সিজার, তোমাকে ধন্যবাদ। দেখুন, এটা ভয়ঙ্কর কথা। 2021 সালে যা ধরা পড়েছে, না আপনার মনে আছে না আমার, মানে পাবলিকের গোচরে বিষয়টা আসেনি, কিন্তু এবার এই কাউন্সিলরকে গুলির চেষ্টায় এই কসবার মুখে একটা গুলশান কলোনি রয়েছে, যে গুলশান কলোনিতে বাংলাদেশিদের আধিপত্য। বাংলাদেশের একটা খুব বিখ্যাত জায়গার নাম গুলশান। একবার ভাবুন, বাংলাদেশিরা এখানে জাল ছড়াচ্ছে, আধিপত্য বিস্তার করছে, গোটা দেশে নেটওয়ার্ক তৈরি করছে, অনুপ্রবেশ করে। অনুপ্রবেশ কোথা দিয়ে করছে? এই বাংলা দিয়ে। অথচ আমরা এসব নিয়ে কথা বলছি না, আমরা কুর্সি নিয়ে কথা বলছি, যে কথা সৌরভ একটু আগেই বলছিল। তবে এই যে সুশান্তকে গুলি করার চেষ্টা, দুজনকে ধরা হয়েছে, যুবরাজ এবং গুলজার, এদের দুজনের সঙ্গে কিছু মহিলার কথোপকথন তদন্তকারীদের হাতে এসেছে। এই মহিলারা কারা, কিভাবে জড়িয়ে এই ঘটনার সঙ্গে? চলুন, সুপ্রিয় আমার সঙ্গে রয়েছে, আমি আরো সুপ্রিয় থেকে বলতে পারবো। সুপ্রিয়, ডিটেল বলো আমাদের দর্শকদের। কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপরে যে হামলা বা তাকে যে খুনের চেষ্টার ঘটনা, সেই ঘটনাতে ধৃত যুবরাজ এবং অন্যদিকে এই গোটা পরিকল্পনার যে মাস্টার মাইন্ড হিসেবে এখনও যাকে তদন্তকারীরা মনে করছেন সেই গুলজার খান, এদের দুজনকে হেফাজতে নিয়ে এদের যে মোবাইল ফোন সেগুলোকে যখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন, সেটা দেখতে গিয়ে তদন্তকারীরা যেটা জানতে পারেন যে এই গুলজার এবং যুবরাজ এরা দুজন বেশ কয়েকজন মহিলার সঙ্গে বিভিন্ন সময়ে তারা কথোপকথন করেছেন বা তাদের সঙ্গে টেক্সট বা হোয়াটসঅ্যাপ চ্যাট হয়েছে। কিন্তু এই সব মহিলারা কারা, কেন তাদের সঙ্গে নিয়মিত এরা দুজন যোগাযোগ রাখতো, যেটা কিন্তু রীতিমতো তদন্তকারীদের কাছে প্রথমটায় বেশ ভাবনা চিন্তার জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল। এবং পরবর্তীতে এদের দুজনকে আরও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত মহিলাদের ভূমিকা বা এই সমস্ত মহিলারা কারা সেই বিষয়টা জানতে গিয়ে তদন্তকারীরা যে তথ্য পেয়েছেন, এসব মহিলারা সকলেই কিন্তু পাপ্পু গ্যাংয়ের সদস্য। ইতিমধ্যেই বিহারের এক দুষ্কৃতী পাপ্পু চৌধুরী তার গ্যাংয়ের সদস্যদের ইনভলভমেন্টের তথ্য তদন্ত পেয়েছেন, আর সেই পাপ্পু গ্যাংয়ের সদস্যই হচ্ছে এই মহিলারা, এমনটাই জানতে পারেন। কিন্তু বাস্তবে পিউদি এই সমস্ত মহিলা কারোরই কিন্তু কোনো অস্তিত্ব নেই। তাহলে তারা কারা? তদন্তকারীরা আরও যেটা জানতে পেরেছেন, এই যে পাপ্পু গ্যাংয়ের যারা সদস্যরা রয়েছেন তারা যখন একে অপরের সঙ্গে যোগাযোগ করেন মোবাইল ফোনে, টেক্সট মেসেজে, তখন তারা এদের পরিচয় যাতে কখনো যদি কোনো রকম দুষ্কৃতিমূলক কার্যকলাপ বা অপরাধ করতে গিয়ে কোনো পুলিশের হাতে তারা ধরা পড়ে যান, তাদের গ্যাং মেম্বারদের পরিচয় যাতে কোনোভাবে সকলের পরিচয় একসঙ্গে সামনে না চলে আসে, সেই কারণে নিজেদের গ্যাংয়ের যারা সদস্যরা রয়েছেন তাদের নাম এবং মোবাইল নাম্বার বিভিন্ন মহিলাদের নাম দিয়ে তারা সেভ করে রাখেন। এটা একটা কৌশল বলা যেতে পারে। আর সেই জন্যই প্রথমটায় কিন্তু পুলিশকে বেশ খানিকটা দ্বন্দ্বের মধ্যে পড়তে হয়েছিল। পরবর্তীতে তদন্তকারীরা কিন্তু এই তথ্য উদ্ধার করতে পেরেছেন যে এরা নিজেদের গ্যাং মেম্বারদের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টাই কিন্তু মহিলাদের নাম দিয়ে সেভ করে রাখতেন। আর এই তথ্য উদ্ধার করার পর এই যে গুলজার খান, অন্যদিকে যুবরাজ, এরা কাদের কাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কত মহিলার নাম দিয়ে এদের গ্যাং মেম্বারদের নাম রয়েছে, এই সমস্ত তথ্য ইতিমধ্যেই বেশ কিছু তথ্য হাতে পেয়েছে। আর সেই তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে শুধুমাত্র বিহার নয়, বিহারের পাশাপাশি পড়শি বেশ কয়েকটি রাজ্যে কিন্তু কলকাতা পুলিশের বিশেষ দল তারা কিন্তু পাড়ি দিয়েছে, এদের নাগাল পেতে চাইছে। নজর রাখো। দেখুন, আমরা তো এসব নিয়ে কথা বলছি না, সত্যিই তো আমরা বলছি হুমায়ুন কবিরের কথা। নতুন পুলিশ মন্ত্রী কে হবেন সেই ভাবনা, আর পুলিশ এই এতগুলো জিনিস ধরতে পারছে। ঝন্টু বাবু, সত্যি তো আমরা কুর্সি ছাড়া অন্যদিকে তাকাচ্ছি না। এই কৌশলে সাকসেসফুল হচ্ছে তৃণমূল। আমি বলছি মমতা ব্যানার্জি নিজের প্রশাসক এবং নিজের দল এবং তার বিরোধী তিনটে একই অঙ্গে কিন্তু নিয়ে ফেলেছেন, অর্থাৎ তিনি তার বিরোধী। এই ফলত সমস্ত ব্যর্থতাগুলোকে কনসিডার হচ্ছে বিভিন্ন অরাজনৈতিক ইস্যুতে। বারবার আমি বলছি যে রাজনৈতিক ইস্যুগুলো নিচে চলে যাচ্ছে, চলিয়ে দেওয়া হচ্ছে। তুমি যে অনুপ্রবেশ নিয়ে বলছো, খেয়াল করো এই সরকার ক্ষমতায় আসার পরে প্রণববাবু তখন রাষ্ট্রপতি, তখন ইউপিএ গভর্নমেন্ট সেন্ট্রালে, একদম এখানে কেশরীনাথ ত্রিপাঠী রাজ্যপাল, বাংলাদেশের রাষ্ট্রপতি ওই নৈশ পার্টিতে এসছেন, সেখানে মমতা ব্যানার্জি উপস্থিত, বলছেন ভয়ানক ভাবে এই সরকার প্রেজেন্ট থাকাকালীন তৃণমূল আসার পর থেকে রাজ্যে 5 গুণ বেড়ে গেছে অনুপ্রবেশ। আমি বলছি পশ্চিমবঙ্গে জাতীয় গড় জনবৃদ্ধি হচ্ছে 13%। সেখানে তোমাকে আমি বলি উত্তর 24 পরগনায় 14.5, দক্ষিণ 24 পরগনায় 18.5,
তারপরে তুমি বলছো মুর্শিদাবাদে 21.5, মালদায় 21.5, বীরভূমে 16, উত্তর দিনাজপুরে 23%, সীমান্তবর্তী এলাকায় জনসংখ্যা বেড়েছে। অর্থাৎ এগুলো জন্মহারে বাড়েনি, কারণ জন্মহার 13% আমাদের বৃদ্ধির হার। আমি বলছি এই যে ব্যর্থতাগুলো আমার এই কেন্দ্রের বিজেপি সরকার তারা বলেনি, লাস্ট সরকার যারা ছিল ইউপিওতে তারা বলেছে, তাদের রিপোর্ট ছিল যে সীমান্তবর্তী মালদা মুর্শিদাবাদকে নিয়ে বৃহত্তর মোগলিস্তান গঠনের চেষ্টা চলছে, স্বরাষ্ট্র দপ্তরের রিপোর্ট, এবং সেটা সবটাই হয়েছে মমতা ব্যানার্জি সরকারের সময়। এবং তুমি জানো এবার এই তথ্য নিয়ে আলোচনা হবে না, আলোচনা হবে কুর্সি কার, কুর্সির দখলদার কে, তাই নিয়ে। বিরোধীরা থাকলে এক্ষুনি বলতেন সব নজর ঘোরানোর কৌশল। আমরা জানি না সত্যি এটা কৌশল নাকি তৃণমূলের ভিতরে ঝামেলাটা একেবারেই বাস্তব। আমরা অপেক্ষা থাকবো সত্যিটা জানার জন্য। কিন্তু হিমাচল প্রদেশের একটা খবর দেব, কোন রাজ্যের সরকারকে দেউলিয়া বলে আক্রমণ করছে রাজ্যের বিরোধীরা। হিমাচল প্রদেশের সরকার দেউলিয়া বলছে সে রাজ্যের বিরোধীরা, কারণ একটি বেসরকারি বিদ্যুৎ সংস্থাকে বিল মেটাতে পারেনি সরকার, আর তাই হিমাচল হাইকোর্ট নির্দেশ দিয়েছে হিমাচল ভবনটা বেচে দিন, দিয়ে টাকা দিন। জ্যোতির্ময় আমাকে আরো বলতে পারবে, জ্যোতির্ময় মানে এরকম ম্যান্ডেট তো খুবই বিরল। দেখো, বেনজির নির্দেশ। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি দিল্লির মান্ডি হাউসে অবস্থিত হিমাচল ভবন, এবং এই ভবন এই মান্ডি হাউস এলাকায় একটি আইকনিক বিল্ডিং হিসেবে পরিচিত। এবং যে খবর আমাদের কাছে আসছে, গত কয়েক বছর আগে হিমাচল প্রদেশে লাহুল স্পিতি এলাকায় সেখানে চেনাব নদীর ওপরে একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করে হিমাচল সরকার, এবং সেই মোতাবেক একটি বেসরকারি সংস্থার সঙ্গে কন্ট্রাক্ট হয়, তাদেরকে বরাদ দেওয়া হয়, এবং সরকারি নিয়ম অনুযায়ী সেই সংস্থা 64 কোটি টাকা পাওয়ার ডিপার্টমেন্টের কাছে জমা রাখে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন আইনি জটিলতার কারণে সেই প্রজেক্ট আর বাস্তবায়িত হয়নি। এই 64 কোটি টাকা ফেরত চেয়ে এবার হিমাচল হাইকোর্টের দ্বারস্থ হয় এই সংস্থা, এবং সেই সময় হিমাচল হাইকোর্ট নির্দেশ দেয় যে 7% সুদের হার সহ এই 64 কোটি টাকা ফেরত দিতে হবে হিমাচল সরকারকে। কিন্তু সেই টাকা কোর্টের নির্দেশ সত্ত্বেও ফেরত দেয়নি হিমাচল সরকার। তা বাড়তে বাড়তে এই মুহূর্তে 150 কোটিতে পৌঁছেছে। আর সরকারের এই কোর্টের নির্দেশকে উপেক্ষা করা, এইভাবে উদাসীন মনোভাব, তার শাস্তি হিসেবেই দিল্লিতে অবস্থিত হিমাচল ভবন নিলামে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে হিমাচল হাইকোর্ট। এর পাশাপাশি পাওয়ার ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোন কোন আধিকারিকরা তারা এই উদাসীনতার জন্য প্রত্যক্ষভাবে দায়ী, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়, সত্যি মারাত্মক খবর, এমনটা আমরা আগে কখনো শুনিনি।